ক্রেতা কমলেও কেজিতে ৩০ টাকা বেড়েছে গরু ও মুরগির মাংসের দাম। সুনামগঞ্জে ধান শুকানোর জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ আহত। এদিকে জামায়াতকে নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল, সমালোচনার ঝড়। এবং সর্বশেষ জানাবো ভূমিকম্পের ধাক্কা, মিয়ানমারের পর কি বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্রেতা কমলেও কেজিতে ৩০ টাকা বেড়েছে গরু ও মুরগির মাংসের দাম। ঈদ উল ফিতরে সরবরাহ ঘাটতির প্রভাব পড়েছে বাজারে, যে কারণে ক্রেতা কমলেও কমেনি মাংস সবজির দাম। কেজিতে ২০ থেকে ৩০ টাকা করে বেড়েছে গরুর মাংস ও মুরগির দাম। তবে দুটি বাজার খুঁজেও মেলেনি খাসির মাংস। পেঁয়াজ রসুনের স্বস্তি মিললেও গরুর মাংস আর মুরগির দামে অস্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। রাজধানীর মিরপুরের উত্তর ও মধ্য পীরেরবাগের একাধিক মাংসের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, কেজিতে অন্তত ২০ থেকে ৩০ টাকা বেড়েছে গরুর মাংসের দাম, কোনো দোকানে আরেকটু বেশি। কাদের গোস্ত বিতানের বাদশা মিয়া বলেন, আজও সবচেয়ে বেশি মাংসের চাহিদা। ঈদের আগের দিন থেকে এখানে ৮২০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস, দেশি মুরগি ৬০০ টাকা, ব্রয়লার ২৩০ টাকা, লেয়ার মুরগি বাজারে নেই, পাকিস্তানি কক ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিম মিলছে কমে, ১২০ টাকা ডজন। সুনামগঞ্জে ধান শুকানোর জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ আহত। সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান শুকানো জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল 10:30টার দিকে রঘুনাথপুর গ্রামে ধান শুকানো জায়গা দখল ও পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকরাম আলী বলেন, ধান শুকানো জায়গা দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জামায়াতকে নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল, সমালোচনার ঝড়। নোয়াখালীর সুবর্ণচরে জামায়াত ইসলামীকে নিয়ে বিএনপি নেতার বক্তব্য ঘিরে সমালোচনা চলছে। উপজেলার চরক্লার্ক ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ বশির আহমেদের বক্তব্যের ১ মিনিট ৪ সেকেন্ড একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। নোয়াখালীর সুবর্ণচরে জামায়াত ইসলামীকে নিয়ে বিএনপি নেতার বক্তব্য ঘিরে সমালোচনা চলছে। উপজেলার চরক্লার্ক ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ বশির আহমেদ বলেন, তাদের দল ছাড়া সাধারণ মানুষের উপকৃত হওয়ার সম্ভাবনা নেই। এদেরকে মুনাফিক বলতে হবে। মুনাফিক হবে সেই জাতি যারা হুজুর এর সাথে যুদ্ধে গিয়ে পেছন থেকে ব্যাক করেছেন। জামায়াত ইসলামী হলো তেমনি একটি জাতি। এরা ৯৬ সালে আওয়ামী লীগের কাঁধে উঠে শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। সে আন্দোলনে এদেশের হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। যারা প্রাপ্তবয়স্ক তারা সে সময়ের আন্দোলনের নমুনা দেখেছি। এই জন্য জামায়াত থেকে দূরে থাকতে হবে। এদের কথার সাথে কাজের কোনো মিল নেই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যতে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব। যেহেতু আমরা বিএনপি করি, তাই এই দুই নেতা এবং উপজেলা বিএনপি নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকব। মোহাম্মদ আব্দুল মান্নান তালিব নামে এক জামায়াত নেতা বলেন, ১৯৯৬ সালে বিএনপির বিরুদ্ধে জামায়াত ইসলামী আন্দোলন না করলে তারা বিনা ভোটের সরকার হিসেবে থাকতে পারত। মোহাম্মদ নুরুল আফসার নামের এক জামায়াত কর্মী বলেন, জামায়াত ইসলামের বিরুদ্ধে এ যাবৎ কেউ উল্টোপাল্টা বক্তব্য দিয়ে টিকতে পারেনি, আপনারাও পারবেন না। ওই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন চরক্লার্ক ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আহমদ। তিনি বলেন, আমি যা বলেছি তাতে অটল আছি। আমি তো মিথ্যা বলিনি, আমার কাছে বক্তব্যের ব্যাখ্যা আছে। জামায়াত সব সময় স্বৈরাচারের সঙ্গে থেকে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে, কিন্তু জামায়াতের কোনো নেতৃবৃন্দ আমাকে বক্তব্য দিয়ে কোনো কথা না বললেই কিছু কিছু নেতাকর্মী ফেসবুকে আমার বাবা মাকে জড়িয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিচ্ছে। আমি তার তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে জামায়াত ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন বলেন, জামায়াতের বিষয়ে এমন বক্তব্যে আমরা কোনো প্রতিবাদ জানাইনি, তবে স্থানীয়ভাবে নেতাকর্মীরা প্রতিবাদ করেছে। এছাড়া এলাকাবাসী এসবের বিপক্ষে রয়েছে। ভূমিকম্পের ধাক্কা, মিয়ানমারের পর কি বাংলাদেশে। সম্প্রতি মিয়ানমার ও থাইল্যান্ডে ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্প আমাদের প্রতিবেশী দেশগুলো এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। অনেকের মনে প্রশ্ন উঠেছে, এই ভূমিকম্পের ফলে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি কমেছে কিনা। ভূতাত্ত্বিক গবেষকরা বলছেন, একটি অঞ্চলে ভূমিকম্প হলেও নিকটবর্তী অন্য অঞ্চলে চাপ তৈরি হতে পারে, যা আরও বড় ভূমিকম্পের কারণ হতে পারে। তাই আত্মতুষ্টির কোনো সুযোগ নেই, বরং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে হবে। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা ভূমিকম্পের জন্য অধিক ঝুঁকিপূর্ণ।
ভূতাত্ত্বিক বিশ্লেষণে দেখা গেছে এই এলাকাগুলোতে ভূগর্ভস্থ স্তরে বেশ কয়েকটি সক্রিয় ফাটল রয়েছে, যা যে কোনো সময় শক্তিশালী ভূমিকম্প সৃষ্টি করতে পারে। বিশেষ করে ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের কারণে বাংলাদেশের ভূত্বকের নিচে ব্যাপক চাপ সঞ্চিত হচ্ছে, যা একটি বড় মাত্রার ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। চট্টগ্রাম অঞ্চলের কাছে অবস্থান করা মিয়ানমারের রাখাইন ফ্রন্ট এবং ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মেঘালয় ভূগর্ভস্থ ফাটল অঞ্চলগুলো ভূমিকম্পের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তুলছে। এই এলাকাগুলোয় অতীতে একাধিক মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে, যা ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের ইঙ্গিত বহন করে। বিশেষজ্ঞদের মতে, যদি 8 বা তার বেশি মাত্রার ভূমিকম্প ঘটে, তাহলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলো অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের ভূমিকম্পজনিত ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে অপরিকল্পিত নগরায়নের কারণে। বিশেষ করে ঢাকার মতো মহানগরীগুলোয় ভবন নির্মাণের ক্ষেত্রে ভূমিকম্প প্রতিরোধী নীতিমালা যথাযথভাবে মানা হচ্ছে না। অধিকাংশ পুরনো ভবন ও অপরিকল্পিত বহুতল ভবন ভূমিকম্প প্রতিরোধী নীতির বাইরে নির্মিত, যা বড় ভূমিকম্পের সময় ভয়াবহ ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। শুধু তাই নয়, ঢাকার মাটির গঠনও ভূমিকম্পের সময় কম্পন বৃদ্ধি করতে পারে, যা ভবন ধসে পড়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তোলে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি এই ভূমিকম্পের প্রস্তুতি নেওয়া না হয়, তাহলে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্পে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। লাখ লাখ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে এবং দেশের অর্থনীতিতেও এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে। যদি বাংলাদেশে বড় ভূমিকম্প ঘটে, কি হবে? বাংলাদেশে যদি 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়, তাহলে পরিণতি হতে পারে ভয়াবহ। বিশেষ করে রাজধানী ঢাকায় বহুতল ভবনের অপরিকল্পিত নির্মাণ, দুর্বল অবকাঠামো, সরু গলি, অপর্যাপ্ত উদ্ধারকর্মী ও দুর্বল জরুরি সেবা ব্যবস্থার কারণে মৃত্যু ও ধ্বংসযজ্ঞের মাত্রা অনেকগুণ বেড়ে যেতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বড় ভূমিকম্প হলে কয়েক লাখ মানুষের মৃত্যু হতে পারে এবং দেশের অর্থনীতিতেও তা বড় ধাক্কা দেবে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে আটকে পড়ার সংখ্যা এত বেশি হতে পারে যে উদ্ধার কার্যক্রম কার্যত অচল হয়ে পড়বে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, সেনাবাহিনী ও অন্যান্য উদ্ধারকারী সংস্থার সক্ষমতা এই মাত্রার বিপর্যয় সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়। ধসে পড়া ভবনের নিচেও কয়েকদিন আটকে থাকার কারণে অক্সিজেনের অভাব, খাবার ও পানি সংকট আরও প্রাণহানি ঘটাতে পারে। এছাড়া ভূমিকম্পের পর অগ্নিকাণ্ডের ঝুঁকি অত্যন্ত বেশি। ঢাকার পুরান অংশে এবং অন্যান্য শহরে গ্যাস লাইন, বৈদ্যুতিক তার ও রাসায়নিক গুদামগুলো ভূমিকম্পের সময় বিস্ফোরণ ঘটাতে পারে, যা ক্ষয়ক্ষতির মাত্রাকে বহুগুণ বাড়িয়ে তুলবে। এক গবেষণায় দেখা গেছে, ভূমিকম্পের পর অগ্নিকাণ্ড যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তাহলে তার দ্বিতীয় পর্যায়ের বিপর্যয় ডেকে আনবে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে, মূল সড়কগুলো ধসে গিয়ে হাসপাতাল ও জরুরি পরিষেবার যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। ভূমিকম্প পরবর্তী সময়ে সুপেয় পানির সংকট, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি জনজীবনকে বিপর্যস্ত করে তুলবে। বিশেষজ্ঞরা বলছেন, যদি যথাযথ পূর্ব প্রস্তুতি না নেওয়া হয়, তাহলে বাংলাদেশে বড় ভূমিকম্প হলে এর প্রভাব শুধু জীবনহানির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি অর্থনীতি, অবকাঠামো, পরিবেশ এবং সামগ্রিক সমাজ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে ধ্বংসাত্মক অবস্থায় নিয়ে যাবে। সরকারিভাবে কিছু পরিকল্পনা থাকলেও বাস্তবায়নের অভাব প্রকট। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলো ভূমিকম্প মোকাবেলার জন্য প্রস্তুতি নিলেও তা অপর্যাপ্ত। অধিকাংশ পরিকল্পনা কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যায়, যার ফলে বাস্তবসম্মত প্রস্তুতি গড়ে ওঠে না। অধিকাংশ পরিকল্পনা কাগজে কলমে